নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশি কর্কট লগ্নের বর্ষফল 2024। তাহলে বর্ষফল যেহেতু প্রথমেই বলে রাখি ভিডিও একটু লম্বা হতেও পারে, তবে চেষ্টা করব আজকে ছোট করার, সংক্ষেপে বলার। কারণ কালকে 1 ঘন্টার ভিডিও দিয়েছিলাম, দর্শক সংখ্যা 500। আর তোমরা জানো যে মোটামুটি বৃশ্চিক রাশির ভিডিও দিলেই অন্তত 3-4 হাজার লোক দেখে, আর সেই জায়গায় 500, তার মানে রিজেক্ট, পুরোপুরি প্রত্যাখ্যান করে দিয়েছে আমাকে। সুতরাং আমি আজকে রিস্ক নেব না। তো আরেকজন দর্শক কমেন্ট করে জানিয়েছিলেন, একজনই, যে বলেছিল দাদা ভিডিওগুলো 1, 2, 3 পার্টে করে করবে, তাহলে আমাদেরও ভালো লাগবে আর তোমারও সুবিধা হবে। তো আমিও বলি, তোমাদেরকে জানিয়ে রাখি যে ওই রকম পার্টে পার্টে ভিডিও অনেক করেছি। প্রথম দিন খুব উৎসাহ, দ্বিতীয় দিন মিডিয়াম, তৃতীয় দিন হারিয়ে যায় সবাই। তো এইটাও রিস্ক, তো এইসব রিস্ক নিতে চাই না। একটা ভিডিওয়ে যে যতটুকু বলা সম্ভব সংক্ষেপে, যেগুলো না বললেই নয় সেগুলোই বলবো, এই হলো ব্যাপার। সুতরাং প্রত্যাখ্যাত হতে চাই না, এবং আমি চাই না যে তোমরা আমাকে বোর লাগছে বলে রিজেক্ট করে দাও। নো রিস্ক, এটা আমি নিতে চাই না, প্রথম এটাই বলি। যাই হোক, শুরু করি আজকের বর্ষফলটা। কর্কট রাশি, বৃশ্চিক রাশি কর্কট লগ্ন। মনে রেখো যে চন্দ্র প্রথমে থাকে তোমাদের নিচস্থ, আর ওটা তোমাদের ভাগ্যপতি রাশি হিসাবে। আর আবার যদি তোমাদের কর্কট লগ্ন হয় তাহলে ওটা হবে লগ্নপতি। তাহলে কি হচ্ছে, লগ্নপতি নিচস্থ, শরীর খারাপ হয়ে গেল, শরীরের স্বাদ পাওয়াটা মুশকিল হয়ে যায়, শরীরকে ভালো রাখাটা প্রথমে মুশকিল হয়। এই হলো জীবনের প্রথম ব্যাপার, প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় হলো বৃশ্চিক রাশি হিসাবে আমার যেহেতু বৃশ্চিক রাশি, চন্দ্র বৃশ্চিকে আছে, তাহলে চন্দ্র নিচস্থ হয়ে গেল। এখন ওইটাই যদি ভাগ্যপতি হয় তাহলে ভাগ্যকে দাঁড় করানো বা ভাগ্যের সহায়তা পাওয়া, সমর্থন পাওয়াটা ভীষণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই হলো কর্কট লগ্নের বা বৃশ্চিক রাশির জীবন। তার মানে আমাকে প্রচুর লড়াই করতে হবে আমার ভাগ্যকে দাঁড় করাবার জন্য, ভাগ্যের সাহায্য পাওয়ার জন্য। এই হলো একটা মানে ওভারঅল চিত্র। মানে আমাকে জন্মের সঙ্গে সঙ্গে এই আমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে ভাগ্যবাবু গাড্ডায় থাকবে, একদম গাড্ডায় নেমে গেল, ওটাকে তোমায় তুলতে হবে, মারামারি করে, ধরাধরি করে, ঘষাঘষি করে, অনেক কষ্ট করে তুলতে হবে। এখন এই তুলতে গিয়ে মাঝে মাঝে তোমরা উদ্যম হারিয়ে ফেলো, কারণ ওই যে বললাম উদ্যমের অভাব ঘটে এই কারণে যে মনই তো উদ্যম যোগায়, তো মনটাই তো ডাউন। তাই তোমাদের জীবনে বাধা আসে প্রচুর, ওই বাধাগুলো কাটাতে কাটাতে জীবন অর্ধেক শেষ। ব্যাস তখন বলো আমার জীবনে কিছুই নেই, কিছুই হয় না। একটা কথা তোমাদের বলে রাখি, কালকে আমি বুঝিয়েছিলাম, সেগুলো আমি আর রিপিট করব না। তোমরা যদি চাও তো দেখে নেবে ভিডিওটা। আজকে একটা কথা বলে রাখি, জ্যোতিষীর কাছে গিয়ে তোমরা জিজ্ঞেস করবে যে আমার জীবনের, আমার জন্মছক দেখুন, বিচার করুন, বলুন আমার জীবনের কোনগুলো চ্যালেঞ্জ। জন্মছকে যে কোনো যোগ আসুক না কেন বা থাকুক না কেন জন্মছকে, সেটা নিয়ে প্রথমে ঘাবড়ে যাবে না, হতাশ হবে না। যোগ থাকা মানে হলো, আমি আজকে বলে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, যে কোনো খারাপ যোগ থাকা মানে হলো যে ওই সমস্ত ক্ষেত্রে, ধরা যাক কোনো একটা জায়গায়, কোনো একটা ভাবে, 4th হাউসে, ধরা যাক 4th হাউস, ওটা কোন জায়গা, আমার হৃদয়। 4th হাউস বা চতুর্থ ভাব কোনটা, আমার পারিবারিক দিক, পারিবারিক জীবন, মানসিক শান্তি। তো এইভাবে ধরা যাক শুক্র মঙ্গল একটা কানেকশন হয়েছে, ভালো করে বুঝে নাও, তাহলে দিকভ্রান্ত কম হবে, বিভ্রান্ত কম হবে, বুঝবে বেশি, আর ঠকবে কম। তো শিখে নাও, বুঝিয়ে দিচ্ছি। এগুলো সবাই বোঝাতে চায় না, বলতে চায় না। মানে ধরে নাও কালসর্প যোগ আছে, ওরে বাপরে দারুণ ক্ষতি, দারুণ ব্যাপার, দারুণ সর্বনাশের ব্যাপার, এমন ভয় ঢুকিয়ে দেবে, একবারে রাতের ঘুম কেড়ে নেবে। এটা কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার নয়।
অ্যাকচুয়াল ব্যাপার হলো যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে কালসর্প দোষ থাকে তাহলে কি হবে, তাকে বলতে হবে প্রথমেই, দেখো ভাই কাল মানে সময়, সর্প মানে সময়রূপী সর্প যা অনবরত ঘুরছে, সাপের মতন ঘুরছে, সে গতিশীল, সবসময় সময় গতিশীল, সেটা সবাই জানো। এই সময়রূপী সর্পের দ্বারা তুমি আক্রান্ত। কি কালসর্প দোষ থাকা মানে হলো তোমার জীবনটা এরকম হবে, ঠিক এইরকমই হবে, এইরকম চ্যালেঞ্জ আসবে যে সময়কে তুমি ধরতে পারবে না, সে এগিয়ে গিয়ে চলে যাবে। যেমন যদি কোনো লোকের কালসর্প দোষ থাকে তার কী হবে, যে কোনো কাজ হবে একটু দেরিতে হবে, একটু পরে হবে। যখন কাজটা হয়ে যাবে সে অনুভব করবে যে আরে এই কাজটা যদি 5 বছর আগে হতো খুব ভালো হতো, আমি খুব সুখী হতাম, খুশি হতাম, আমার উপকার হতো। সময়কে বাঁচানো, সময়কে সঠিক ব্যবহার করা, এগুলো হবে তার জীবনের চ্যালেঞ্জ, কিন্তু সে সারা জীবন ওটাই পারবে না। কালসর্প দোষের এই হলো একটা লক্ষণ, প্রাথমিক লক্ষণ। তো জ্যোতিষীর বলে দেওয়া উচিত যে ভাই তুমি এইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তার মানে সময়ে সঠিক ব্যবহার করতে হবে, সময়ের অপচয় করা চলবে না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এই সব ব্যাপার এই হলো। আর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকলে চলবে না। এই হলো কালসর্পযোগের প্রাথমিক কয়েকটা রেমেডি। আগে মনকে রেডি করো, তোমার চ্যালেঞ্জগুলোকে বলে দাও। আমি আবার ফিরে আসছি সেই শুক্র মঙ্গল যোগের 4th হাউসের কথায়। ধরা যাক 4th হাউসে কারোর যে কোনো রাশি, যে কোনো লগ্নের হতে পারে জাতক জাতিকা, আমি ধরে নিচ্ছি তার 4th হাউসে শুক্র মঙ্গল যোগ আছে। তো শুক্র মঙ্গল যোগ থাকলে জ্যোতিষীরা কী বলে, অবৈধ প্রণয়, ইল্লিগাল অ্যাফেয়ার্স, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, আবোল তাবোল সব বলে দেয়। তো আবোল তাবোল বলবো না, কিছুটা সত্যি হয়, তবে সবার হবে তাও নয়। অনেকেরই জীবনে বা জন্মছকে শুক্র মঙ্গল সংযোগ থাকে বা সহাবস্থান থাকে। তো সবাই যে ইল্লিগাল অ্যাফেয়ার্স করে তা কিন্তু একদমই নয়, ডেফিনেটলি। তো এবার কি বলছি আমি, ধরা যাক 4th হাউসে, ওটা তোমার ঘর, ওইখানেই শুক্র মঙ্গল যোগ। জ্যোতিষী কী বলবে, আরে বাপরে ওখানেই তোমার ইল্লিগাল অ্যাফেয়ার্স, তার মানে ইল্লিগাল অ্যাফেয়ার্সকে নিয়ে ঘরে অশান্তি হবে, আর ইল্লিগাল অ্যাফেয়ার্স হবেই হবে। তোমার হৃদয়ে সবসময় চলবে, তোমার মনের মধ্যে সবসময় ইল্লিগাল অ্যাফেয়ার্সের মধ্যে চিন্তাভাবনা ভর্তি, ভয় দেখিয়ে দিতে পারে। কিন্তু মনে রেখো ওটা যে হবেই তার কোনো মানে নেই। কিন্তু হ্যাঁ, আমি এটা বলতে পারি, এটা নিশ্চিত হবে যে তুমি ওই জায়গায় চ্যালেঞ্জ পাবে, অর্থাৎ ওই জায়গায় ইল্লিগাল অ্যাফেয়ার্সের প্রলোভন আসবে, সুযোগ আসবে, যাতে তুমি ফাঁদে পা দাও, যাতে তুমি ওই কাজে ইনভলভ হয়ে যেতে পারো, নিজেকে ওই কাজে ব্যস্ত রেখে তোমার সর্বনাশ যাতে হয়ে যায়, সেই সুযোগ আসবে, বারবার আসবে। তোমাকে মনে রাখতে হবে ওই জায়গায় ওই চ্যালেঞ্জটা, ওই প্রলোভনটা, ওই ফাঁদটাকে আটকাতে হবে, ওই ফাঁদে পা দিলে হবে না। এইটা মনে রেখো। এইগুলো ভাই বুঝে নাও, শুনে নাও, আর তোমাদের জীবনে হচ্ছে কি না অ্যাপ্লাই করো। তোমার জীবনে যদি নাও হয়, অন্য কারো জীবনে হচ্ছে কি না অ্যাপ্লাই করো, দেখো, বোঝো আমি ঠিক বলছি না ভুল বলছি। যদি ওই চ্যালেঞ্জটা পার করো ভাই, তাহলে মনে রেখো তোমার জীবনে যতই ওই শুক্র মঙ্গল যোগ থাক, কালসর্প দোষ থাক, ওই চ্যালেঞ্জগুলো পার করা তোমার প্রধান কর্তব্য। এবং যদি পার করো তাহলে আর কোনো চিন্তার কোনো কারণ নেই। আর রত্নই পড়ো, পুজো পাঠই করো, যা খুশি করো, তুমি নিজের মনকে কন্ট্রোল না করতে পারলে কোনো জ্যোতিষীর ক্ষমতা নেই তোমার ওই যোগ থেকে বা ওই চ্যালেঞ্জ থেকে মুক্ত করার। বারবার চ্যালেঞ্জটা আসবে, বারবার রাহু বা অন্যান্য কোনো কিছু নেগেটিভ যে দোষগুলো আছে বা শক্তিগুলো আছে তোমাকে লাড্ডু খাওয়াবার চেষ্টা করাবে। আর তুমি যদি না খাও তো ভালো, খেলেই গেল, এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি চলে আসি আমাদের কর্কট রাশি বর্ষফলের কথায় বলতে। তো কর্কট লগ্ন বৃশ্চিক রাশি। তো বললাম যে ভাগ্যকে নির্মাণ করার জন্য তোমাদের খুব এফোর্ট দিতে হয়, এটাই হলো জীবনের প্রথম দায়িত্ব ও কর্তব্য। আর এরপরে বৃশ্চিক রাশির বললাম ভাগ্যপতি চন্দ্র, আর কর্কট লগ্নের লগ্নপতি চন্দ্র। অনেকটা সময় ব্যয় করতে হয় শরীরকে রক্ষা করতে। আর শরীর ভালো থাকে না বা ভাগ্য ভালো থাকে না বলেই একে অপরটা, মানে এই শরীর আর ভাগ্য একে অপরকে প্রভাবিত করে। তো এটা একটা প্রাইমারি ব্যাপার। এবারে যেটা বলতে চাই সেটা হলো কর্কট লগ্নে যদি তোমাদের জন্ম হয় তাহলে 3টে নক্ষত্র পাবে, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। পুনর্বসু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা শনির নক্ষত্র, আর আমাদের অশ্লেষা বুধের নক্ষত্র। এখন
বৃশ্চিক রাশি ধরে নাও, তোমার বৃশ্চিক রাশি হয়েছে, ধরা যাক ওখানেও 3টে নক্ষত্র আছে, তাহলে ওখানেও 3টে নক্ষত্রের মধ্যে দেখা যাক যে বিশাখা। এখন দেখতে হবে কোন কোন কম্বিনেশন হয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি গতকালও এক্সাম্পল দিয়েছিলাম, বুঝিয়েছিলাম, তো তোমরা সেভাবে তোমরা দেখোনি বা বোঝোনি, ও কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি আবার বলছি, বুঝলে ভালো, শুনলে ভালো, শুনে নাও ব্যাপারগুলো কীভাবে হয়, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক কোনো জাতক বা জাতিকার বৃশ্চিক রাশি হয়েছে অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি। আবার কর্কট লগ্ন পুষ্যা নক্ষত্র, অর্থাৎ কর্কট লগ্নের যে আছে লগ্নের নক্ষত্র পুষ্যা হয়েছে, তাহলে ওই লোকটি লগ্নের নক্ষত্র আর রাশির নক্ষত্র এক হওয়ার জন্য তুলনামূলক কষ্ট কম পাবে। কিন্তু যদি হয় ওদিকে বিশাখা নক্ষত্র, মানে বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, আর যদি অশ্লেষা নক্ষত্র হয়, নক্ষত্রের অধিপতিদের মধ্যে কোনো মিল নেই, একজন বুধের আর একজন বৃহস্পতির, তো ব্যাস লাইফ স্ট্রাগল, ফুল স্ট্রাগল। আর একটা কথা বলে রাখি, যেটা আমি আগের দিন বলেছিলাম, যে মনে রেখো যে লগ্নের সঙ্গে রাশির অধিপতিদের মিল থাকলে স্ট্রাগল তুলনামূলক কম হবে। লগ্ন, ওদিকে কর্কট চন্দ্র, এদিকে বৃশ্চিকের অধিপতি মঙ্গল, একে অপরের মিত্র, একটুখানি হলেও স্ট্রাগলটা কম হবে, ভাগ্যের সহায়তা অন্যদের থেকে বেশ ভালোই পাবে। তারপর যদি নক্ষত্র মিল থাকে তাহলে তো আরও ভালো হলো, একটু 1 পয়েন্ট বেশি পেয়ে গেলে। বিচারটা এইভাবেই চলে। আবার ওই যে বললাম, তাও আবার যদি বৃশ্চিক রাশি হয়, যদি বিষ লগ্ন হয়ে গেল, ব্যাস আরও গাড্ডায় চলে গেলে, মানে 1 কদম পিছিয়ে গেলে। বিচার এরভাবে হয়। তো এবার আমি আসছি আমি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির যে তোমরা জানো যে বৃশ্চিক রাশির চন্দ্র মানে একটা মানে মানে বদ্ধ জলাশয়, মানে আটকে থাকা আবেগ বা বন্দি থাকা আবেগ। এখন বন্দি থাকা আবেগ মানে কি? আমি আবেগ মানে মানসিক যে চিন্তা ভাবনা, মনের মধ্যে যে মানবিক গুণগুলো আছে বা মানসিক গুণগুলো আছে, সেগুলো আমার মনের মধ্যেই থাকে, সেগুলোকে আমি শেয়ার করি না, সেটা আটকে থাকে। আমার জীবন, ভাগ্য বা পারিপার্শ্বিক অবস্থা এগুলো এমন হয়ে দাঁড়ায় যে আমি কাউকে বলতেও পারি না, কিছু করতেও পারি না, বন্দি হয়ে থাকতে হবে, এরকম একটা জীবন হয়ে দাঁড়ায়। এই একটা বিড়ম্বনা। আবার 2 নম্বর বিড়ম্বনা, যে ওদিকে কর্কট লগ্ন কর্কট, চন্দ্র এমনিতেই পড়ে আছে নিচস্থ হয়ে, তাহলে ভাগ্যের সহায়তা নেই, ওদিকে শরীরও বেশ ভালো থাকতে চায় না, তাহলে শরীর স্বাস্থ্য মিডিয়াম হয়ে কাটাতে হয়। অনেক সময় আমি এরকমও দেখেছি, বৃশ্চিক রাশি কর্কট লগ্নের মানুষদের যখন ভালো কাজে, গুরুত্বপূর্ণ কাজে ডাক আসে বা দায়িত্ব পড়ে, তখন শরীর বাধা দেয়, শরীর এত অসুস্থ হয়ে পড়ে যে তারা ওই কাজটা করতে পারে না, আর ওই কাজটা করলেই তার ভাগ্য বদলে যেত, ভাগ্য পরিবর্তন হতো, ভাগ্যের সাহায্য পেত। কিন্তু ওদের ট্র্যাজেডি হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে যখন সেই কর্ণের চাকার মতো, রথের চাকার মতো, কর্ণের রথের চাকা যেমন ডুবে গেছিল মাটির গর্ভে বা নিচে, সেই রকম এদের হয় যে এই চাকাটা তুলে নিলেই বানটা মারবে, এবার সেই সময় চাকাটা ডুবে গেল। তো এই রকম ব্যাপার, মানে ঠিক সময়ে ঠিক ওই এমন অসুবিধা হবে, শরীরটা খারাপ হবে যে মাঝে মাঝে এরকম হয় যে আর ভাগ্যটা বদলে যেতে পারতো, কিন্তু বদলালো না, পরিবর্তন হলো না, এটাও দেখতে হয়। আবার এই বললাম পুনর্বসু নক্ষত্র, আমি কর্কট লগ্নের যে 3টে নক্ষত্র আছে, ওই নক্ষত্রগুলো সম্বন্ধে প্রথমে বলে নিই। পুনর্বসু নক্ষত্র হলে বললাম গুরুদেব মানে দেবগুরু বৃহস্পতি অধিপতি হয়ে গেল, তার যে দেবতা হলো অদিতি, প্রতীক হলো তুন মানে হলো যেই তীর রাখার খাপটা, মানে তীর বান রাখার খাপ। তো এখানে একটা কথা বলে রাখি, দেবতা অবশ্যই যে গ্রহের দেবতা বা দেবী তাকে মনে করা উচিত, মা তারা, একেই বারবার বলছি। তো পুনর্বসুর অর্থ হলো
বারবার চেষ্টা করা বা পুনর্বার চেষ্টা করা। তার মানে তাদের ভাগ্যে এমনই বিড়ম্বনা থাকে যে তাদেরকে ফেলিওর হতে হয় বারবার সমস্ত কাজে প্রথম দিকে। তারপর তারা জ্ঞান আহরণ করে, অভিজ্ঞতা আহরণ করে, তো তারপর তারা জ্ঞান অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে বাধাগুলো কাটাতে সক্ষম হয়। তখন তারা সফল হয় একটা বয়সের পর থেকে। ওই যে বললাম 40-45 বছর বয়সের পর থেকে তাদের জীবনে শান্তি, প্রতিষ্ঠা, সুখ আসে, সমৃদ্ধি আসে। কিন্তু প্রথম 40টা বছর খুব কষ্টে কাটে। বৃশ্চিক রাশি পুনর্বসু নক্ষত্র, ওই লগ্নের নক্ষত্রটা পুনর্বসু। বৃশ্চিক রাশি যদি অনুরাধাও হয় তাতে কোনো অসুবিধা নেই। আমি এখন লগ্নের যে নক্ষত্র সেটা অনুযায়ী বিচার করছি। তো এই পুনর্বসুর কারকতা হলো যে সত্য, ঔদার্য, জ্ঞান, সুচিতা, কৌলিন্য, তারপর হচ্ছে যে কোনো কিছুকে বা কোনো কিছু সিস্টেমকে বা পুরনো কোনো কিছুকে ভেঙে নতুন করে শুরু করা, এই হলো এই নক্ষত্রের কারকতা। তার মানে তোমাদের যে কোনো কাজে, তোমাদের বৃশ্চিক রাশি হওয়ার জন্য না, তোমাদের মাঝে মাঝে তোমরা গোঁড়া হয়ে যাও, নতুন কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে চাও না, এটা কিন্তু চলবে না। তোমাদের মনে রাখতে হবে পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে, লগ্ন নক্ষত্র হলে, তাহলে কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে নতুন কোনো কিছুকে সবসময় অ্যাকসেপ্ট করার মতো মন রাখা, সবসময় ওয়েলকাম করতে হবে, নতুন সিস্টেমকে অ্যাকসেপ্ট করতে হবে এবং তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করে এগিয়ে যেতে হবে। গোঁড়ামি করলে চলবে না। গুরুর নক্ষত্র, জ্ঞান শক্তি, জ্ঞান আহরণ করা তার লক্ষ্য, জ্ঞানই তার সম্পদ এবং জ্ঞানের দ্বারাই তাকে এগিয়ে যেতে হবে, এই হলো জীবনের প্রথম লক্ষ্য। গুরুর আশীর্বাদ বা গুরুর জন্মছকে বলবান হওয়াটা একান্ত কাম্য। তাই তোমরা মনে রেখো, যদি কর্কট লগ্ন পুনর্বসু নক্ষত্র হয় তাহলে অবশ্যই তোমরা হাতে একটি পোকরাজ অবশ্যই পড়বে। তো এই নক্ষত্র হচ্ছে স্বাধীন, মুক্ত, অনন্ত, অনাবিল আনন্দের প্রতীক। আনন্দ চায়, আনন্দ খুঁজে নেয় যে কোনো কাজে আর যে কোনোভাবে। এই হলো পুনর্বসু নক্ষত্র। পুষ্যা নক্ষত্র এর অধিপতি শনি, এর প্রতীক আছে একটা। পুষ্যা নক্ষত্র মানে পোষণ করা, এর প্রতীকটা হলো গাভীর দুধের বাঁট, মানে হলো দুধ দিতে হবে, অর্থাৎ দান করতে হবে, অর্থাৎ সেবা করতে হবে, পোষণ করতে হবে, এই তোমাদের জীবনে দায়িত্ব হয়ে ওঠে। বৃশ্চিক রাশি হলে তো আরও, সবাই তোমার মুখের দিকে চেয়ে থাকবে যে এই ছেলেটি কখন জীবনে দাঁড়াবে বা কখন রোজগার করে দুটো পয়সা আনবে, তারপরে সেই টাকা দিয়ে আমাদের সংসার চলবে। এই দায়িত্ব তোমাদের নিতে হবে এবং জীবনের অর্ধেকেরও বেশি সময় তোমাদের এই দায়িত্ব পালন করে কাটাতে হয়। এই তোমাদের জীবন। আমি বর্ষফল বিচার করব, আসছি, তবে এই কিছু কিছু জিনিসগুলো বলে দিই, বুঝিয়ে দিই, তবে তোমরা হয়তো একটু ক্লিয়ার হবে তোমাদের ব্যাপারটা, যে কোন কোন দায়িত্ব আমাদের আছে, জীবনের কোন কোন বিষয় আমাদের চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে বা আসতে পারে, সেইগুলো সম্বন্ধে একটু সজাগ করে দিচ্ছি, ব্যাস এইটুকু আমার কাজ। এরপরে কর্কট রাশির সম্বন্ধে বা কর্কট লগ্ন সম্বন্ধে একটু বলবো, তারপরে বর্ষফল বিচার করে রেমেডি বলে ভিডিও শেষ করব। এগুলো একটু মন দিয়ে শোনো। তাহলে শনি নক্ষত্র, আর শনি নক্ষত্র মানে হচ্ছে কর্ম করতে হবে, কর্মকে ধর্ম মনে করতে হবে, আর কর্ম জীবনের সব এটাকে মনে করতে হবে এবং কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম করে যেতে হবে এবং পোষণ করতে হবে পরিবারের লোককে। তো শনি মানে কর্ম আর পাবলিক লাইফ, জনতা জনার্দন, এটা মনে রাখতে হবে, অর্থাৎ জনতার সেবা করতে হবে, সমাজের সেবা করতে হবে। কর্কট লগ্নে মানুষরা সেবক, তারা উদার হৃদয়ের মানুষ, সবাইকে পোষণ করে, সবাইকে লালন পালন করে, সবাইকে ভালোবাসে, উদার হৃদয়ের মানুষ। তো সেই নিয়ে কোনো অসুবিধা নেই, তাদেরকে বলতে হয় না। তারা যদি ভালোবাসার মানুষ পায় তো তার জন্য জীবনের সর্বস্ব দিয়ে দেয়, নিজের জন্য কিচ্ছু রাখে না, নিজের জন্য কিচ্ছু রাখে না, এমনই উদার হৃদয়ের মানুষ। কর্কট লগ্ন মানে হলো, মানে চন্দ্র, যেহেতু চন্দ্রের ওই জায়গাটা বা কর্কট লগ্নের বা রাশিটা, ওটা হলো মহাসাগর, কালপুরুষের হৃদয়। ওটা কালপুরুষের হৃদয় মানে কি? ব্রহ্মাণ্ডের হৃদয়। ব্রহ্মাণ্ডের হৃদয়ে না আছে আদি, না আছে অন্ত। এটা নীল মহাসাগর আর নীল আকাশ, নীল আকাশের প্রতীক আর নীল মহাসাগরের প্রতীক, যার শেষ নেই, যার গভীরতার কোনো অন্ত নাই। তো এই হলো তার ফিচার্স, মানে হৃদয়ের মানে বৈশিষ্ট্য।
তো এত মহৎ হৃদয়ের যারা অধিকারী হয় তারা সবাইকে পোষণ করেই, বা তারা সবাইকে ভালোবাসে, গাইড করে এবং ভালোবাসার মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়ে দেয়, না চাইতেই দিয়ে দেয়। এত বড় হৃদয়ের মানুষেরা, ধার্মিক, আধ্যাত্মিক, দার্শনিক, এরা চিন্তাশীল, স্বপ্নচারী, স্বপ্ন দেখতে ভালোবাসে, লেখে ভালো, কথা বলে ভালো, এরা মানে স্বপ্ন জগতে বিচরণ করে, ভালো জিনিস এটা। নাট্যকার, সাহিত্যিক, যাক মানে যে কোনো ক্রিয়েটিভ চিন্তাভাবনা এরা মাস্টার। অনেক গভীর রহস্য আছে এদের হৃদয়ের মধ্যে, এদের জীবনে। সহজে কাউকে কিছু রিভিল করতে চায় না, প্রকাশ করতে চায় না, কোনো কিছু শেয়ার করতে চায় না। দুজনেই চাপা। দুজন মানে কর্কট লগ্ন যদি হয় সেও চাপা হবে, আবার যদি বৃশ্চিক রাশি হয় সে আরও চাপা হবে। তাহলে কি হলো, চেপে 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 মনের মধ্যে এত চাপ থাকবে যে লাস্টের বয়সে তারা স্মৃতিশক্তি হারিয়ে যায়, মেনিয়া হয়ে যায়, বাতিগ্রস্ত হয়ে যায়। এত মানে তাই বলবো যে তোমাদের চ্যালেঞ্জ হলো যে এই যে যা ইমোশন তোমরা এই সংসার থেকে লাভ করবে বা মনের যা অবস্থা হবে শেয়ার করো, ফ্লাশ আউট করে দাও। যে বদ্ধ জলটা আছে, ইমোশনটা আছে, ফ্লাশ আউট, বের করে দাও। মনের মধ্যে কিছু রেখো না। হ্যাঁ, মনের মধ্যে কী নিয়ে আসবে, পজিটিভ চিন্তা, পজিটিভ ভাইব্রেশন, এইগুলোকে নিয়ে এসো। তাহলে দেখবে তোমরা নতুন কিছু ক্রিয়েট করতে পারবে। ওই চিন্তা দিয়ে, ওই ক্রিয়েটিভিটি দিয়ে তোমরা নতুন সৃষ্টি করবে, নতুন কিছু সৃষ্টি করে মানুষের সম্মান আদায় করতে পারবে। তো এইগুলো মাথায় রেখো। জীবনটা যদি এইভাবে চালাতে পারো তাহলে কিছুটা রেহাই পাবে। এবার আসছি অশ্লেষা নক্ষত্রের জন্য। অশ্লেষা নক্ষত্রের অধিপতিদেব বুধ। এদিকে বুধ এমন একটা গ্রহ, সে সবসময় বলে ভাই টাকাই টাকা, টাকা টাকা, টাকাই সব। এটা সব সময় হবে তা নয়, তবে একটা সময়ের পর থেকে, একটা বয়সের পর থেকে তাকে বুঝতেই হবে যে অর্থই জীবনের সব, এবং তাকে সেই নিয়ে চলতেও হবে। এদের অশ্লেষা নক্ষত্র, এদের আমি সব বোঝাচ্ছি, বলে দিচ্ছি, চিন্তা নেই, সব শোনো তারপরে বুঝতে পারবে। প্রতীক চিহ্ন কি না, কুণ্ডলীকৃত সর্প, মানে গুটিয়ে থাকা বা শুয়ে থাকা সাপ এদের এই নক্ষত্রের প্রতীক। সাপের ফনা, এই এমনই এদের এই প্রতীক। এই নক্ষত্রটা মানে বিষ ভরা থাকে, এমন কথা লোককে বলবে, এমনভাবে বলবে যে শুনবে তার মাথা একবারে জ্বলে যাবে, চুল খাড়া হয়ে যাবে। এদের সব থেকে নেগেটিভিটি হলো এটা। বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, যদি লগ্নের নক্ষত্র অশ্লেষা হয় তাহলে এদের সব থেকে নেগেটিভিটি হলো এদের কথার জ্বালা এত বেশি, মুখে এত পটর পটর করে কথা বলবে, মানে শুনে পিত্তি জ্বলে যাবে। কিন্তু সত্যি কথা বলে, মজা হলো এটাই, সত্যি কথাটাই এমনভাবে বলবে খুব জ্বালা ধরবে। এরা খুব সৎ লোক, অন্যায়কে বরদাস্ত করে না, খুব বড় হৃদয়ের মানুষ, ভালোবাসতে খুব পারে, ভালোবাসার মানুষের জন্য সব বিলিয়ে দেবে। অনেক যন্ত্রণা মনে থাকে তাও কাউকে বলবে না, অনেক গভীর মানে গহন যন্ত্রণা, মানে যত জীবনে যত যন্ত্রণাও পেয়েছে সব লুকিয়ে রাখবে, কাউকে বলবে না। এই শক্তিটা ওদের আছে। কর্কট লগ্ন হলেই এটা হবে, কিন্তু অশ্লেষা হলে আরও বেশি করে হবে। সব যন্ত্রণা ওরা লুকিয়ে রাখতে পারে, এবং যত বেশি দেবে তত ওরা শক্তিশালী হবে। তো ভালোবাসায় আঘাত পায়, দাম্পত্য জীবন ভালো হয় না, সন্তানরাও শেষ বয়সে ওর দিকে সাথ দেয় না, জীবনে সব কিছুই বেশিরভাগ কিছুই হারিয়ে যায় ওদের। তাহলেই তো, ওই জন্যই তো কথার জ্বালা। আর এইটা মুশকিল হচ্ছে যে ছোটোবেলা থেকে এরা কথার জ্বালা এত বেশি, মানে কথাটা এমনভাবে বলবে, ওদের সঙ্গে কেউ বন্ধুত্ব বেশি করতে চায় না, বলে বাপরে বাপ কী কথা বলে রে বাবা। তো ওই যে নিঃসঙ্গ হয়ে থাকে, এক তো বৃশ্চিক রাশি, তারপর কর্কট লগ্ন, অশ্লেষা নক্ষত্র, ব্যাস হয়েছে মজা, একাই থাকতে হবে। এই যে কটকট করে কথা বলে দিলে কেউ সহ্য করতে পারবে না। সত্যি কথা তো সবার তেতো লাগে, তাই বন্ধু কম হয়, আরও গুমড়ে থাকে, পরে নার্ভের রোগে শিকার হয়, নার্ভের রোগ হয়, স্নায়ুতে রোগ হয়।
নার্ভাস সিস্টেম গণ্ডগোল করে। তো এই সমস্ত কিছু হয়, মানে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করা তোমাদের জীবনের চ্যালেঞ্জ, মনে রাখবে। এটা হলো। আর তোমাদের বলি অর্থ তোমাদের সব কিছু মনে করো তা কিন্তু তোমরা নিজেরা করো না, তা কিন্তু নয়, মানে অর্থই সব সেটা তোমরা নিজেরা মনে করো না, কিন্তু তোমাদের জীবনটা এমনভাবে কাটাতে হবে যেন এই টাকা না পেলে জীবন চলবে না, সংসার চলবে না, ভাগ্যই উন্নতি হবে না, এমনই অবস্থা হয়ে যায়। তো ওই জন্যই কী করতে হয়, তখন টাকাটা ইনকাম করতে, টাকাটাকে সংগ্রহ করার জন্য বা উপার্জন করার জন্য তোমাদের খুব দৌড়াদৌড়ি করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, প্রয়োজনের তুলনায় বেশি খাটতে হয়। তো আমি বলবো তোমাদের টাইম আর মানিটাও ম্যানেজ করতে শেখো, এবং এটা তোমাদের চ্যালেঞ্জ। যত বেশি করতে পারবে তত বেশি তোমাদের জীবনে একটু হলেও উন্নতি হবে, এটাই বলতে চাইছি। অশ্লেষা নক্ষত্র মানে হলো সাপের মতন প্রকৃতি, মানে লুকিয়ে থাকা আর নিজের মধ্যে যা কিছু তাকে লুকিয়ে রাখা, আর এদের মধ্যে বিষ ভরা থাকে। এরা ক্যারেক্টার দিক থেকে মানে 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 যদি এদের বলি যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি যদি বলি, এরা একটু এই দিক থেকে অ্যাক্টিভ, ইলিগাল অ্যাফেয়ার্স এদের হয়। লোকে এদের ব্যবহারে এদের কথায় আকৃষ্ট হয় প্রথম দিকে, তারপর খুব সুদর্শন চেহারার লোক হয়তো এরা, মানুষজন হয় এরা, তো আকৃষ্ট হয়, এবার সম্পর্ক জড়িয়ে পড়ে, একাধিক সম্পর্ক হয়, ভেঙেও যায়, ভাঙে গড়ে, তারপরে মনটা পাথর হয়ে যায়, তারপরে ভালোবাসা বলে আর কিছু থাকেই না। এই ঠিক তখনই এরা কট 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 করে কথা বলতে শুরু করে দেয়, ব্যাস তখন এদের আস্তে আস্তে জীবন নিঃসঙ্গ হতে শুরু করে, এটাই ব্যাপার। তো এইগুলো কমাতে হবে। সাপের মতন কুটিল প্রকৃতি, খল স্বভাব, খল মানে বুঝলি তো, খল স্বভাব, খলনায়ক। তো এইরকম ব্যাপার। এটা হচ্ছে কেতুর জন্ম নক্ষত্র, কিন্তু আবার বলে দিচ্ছি যে এর অধিপতি বুধ, কিন্তু কেতুর জন্ম নক্ষত্র। তো কেতু ওই যে বললাম লুকিয়ে থাকা, এটা কেতু পারে। তো এই কেতুর প্রকৃতিটাও থাকে ওই নক্ষত্রের মধ্যে, লুকিয়ে থাকা। আমি বলছি বারবার যে বৃশ্চিক রাশি কর্কট লগ্ন হলে নিজেকে কখনো লুকিয়ে মানে কি, তুমি ধরো ইমোশন, নেগেটিভ ইমোশন শেয়ার করো, বের করে দাও, বাট পজিটিভিটিটা ওটার মধ্যে লুকিয়ে রাখো। আমি কাজে প্রমোশন পেয়েছি, ভালো করে বোঝো, আমি কাজে প্রমোশন পেয়েছি, অনেক খেটে পেয়েছি, এটা আমার ক্রেডিট। আমি কি করলাম, সবাইকে বলে বেড়ালাম, কি আনন্দ, তাতে কি করলাম, কিছু টাকা খরচা হয়ে গেল, আবার কিছু শত্রু কিনে ফেললাম, পরিশ্রম আমি করলাম, প্রমোশন আমার হলো, লোকে বলল খাওয়া, কি আনন্দ, খাওয়ালাম, খরচা আমি করলাম, তাহলে শত্রু কিছু চলে এলো, ওই যে হিংসা হয়ে গেল, কিছু লোকের হবেই 10টা লোকের মধ্যে 3টে লোক তো এমনি শত্রু হয়ে যাবে, এমনিতেই বৃশ্চিক রাশি শত্রুর কোনো অভাব নেই, তাই এসব করা যাবে না। আমি অফিসে কাজ করি, ধরা যাক বস তোমাকে বলেছে যে ঠিক আছে আগামী ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে তোমাকে একটা অফিসিয়াল ট্যুরে যেতে হবে দার্জিলিং, এবং এই ট্যুরে যে কাজগুলো তুমি করতে যদি পারো তাহলে তোমার প্রমোশন নিশ্চিত। এটা হচ্ছে প্ল্যান, হলো একটা পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা। তুমি কি করলে, হুট করে এসে অফিসের থেকে বাইরে এসে বলে দিলে, এটা করা যাবে না, সবাইকে বললে নো, এইসব কথা বলা যাবে না, এইসব কাজ করা যাবে না, যেটা বলার সেটাই বলতে হবে। যখন হবে ট্যুর কমপ্লিট করে ফিরে এসো, বস প্রমোশন দিক, মাইনে বাড়ুক, 2 টাকা মাইনে বাড়ুক, প্রমোশনটা হোক, তারপরে বলবে হ্যাঁ হলো। এই রকম লুকিয়ে থাকা বলছি। কিন্তু ধরা যাক আজকে লেট করে এসছো অফিসে, বস খুব বকেছে আজকে, তো দুঃখ হয়েছে, তাহলে
ওই দুঃখটা এমন সকালবেলাতেই বকে দিয়েছে, সারাদিন মনটা খারাপ হয়ে গেল। অফিসে কাউকে বললে আজকে বস খুব জানিস বকেছে, এটা উচিত বলে দেওয়াটা, কারণ কিছুটা হালকা হওয়া যায় এতে। বলে দাও বস খুব বকেছে, বসটা আজকে আমাকে খুব বকলো রে, ভালো লাগছে না মনটা। তো এরা বলার সঙ্গে সঙ্গে সহকর্মীরা একটু পিঠ চাপড়াবে, বলবে ঠিক আছে কোনো ব্যাপার নয়, পরদিন থেকে চেষ্টা করবি আসতে সকালে করে, কোনো অসুবিধা নেই। এটা হতেই থাকে। একটু মনটা শক্ত হলো, বাড়ি গিয়ে আবার গিন্নিকে বললে বস খুব বকেছে গো, ভালো লাগছে না। গিন্নি আবার শুনে বললো হ্যাঁ ঠিক আছে, এসব হতেই থাকে, সবার হয়, তো এই আবার কী এমন ব্যাপার, ওসব হজম করতে শেখো, হজম করে নাও, তবেই তো জীবনে এগোতে পারবে। শুনলে পারো না পারো শুনলে ওরা এই কথাগুলো, একটু তো কাজ করলো। গিন্নি যখন বলছে ঠিক আছে ওকে, এই যে ওকে হয়ে গেল, ব্যাস মনটা একটু তো চাঙ্গা হলো। এই লুকিয়ে রাখলে কি হতো, মনের মধ্যে খালি তুমি জানতে পারতে কষ্ট পেতে, আর কষ্ট ওইভাবে পেলে কোনো লাভ হয় না, ক্ষতি হয়, ওতে রোগ বাড়ে, মানে জীবনী শক্তি কমে, এই সব হয়। এগুলো করো না। কিন্তু কোনো প্ল্যানিং কোনো বা এইসব পরিকল্পনার কথা এগুলো আগে থেকে বলা যাবে না, এগুলো ব্যাপার। যাই হোক, এবার আমি বর্ষফল বলছি। বর্ষফলটা হলো কর্কট লগ্নের বর্ষফল। চন্দ্রদেব নিচস্থ বলেছি, তোমাদের থাকে এই বৃশ্চিক রাশি হলে। তাহলে কি বলছি, শরীরকে ভালো রাখার চ্যালেঞ্জ হবে, সেটা যে কোনো বছর হোক, 2024 হোক, 2025 হোক, 2026 হোক। প্রথমে শরীরের দিকে, বিশেষ করে সর্দি কাশি ঠান্ডা লাগা, সিজনাল যেসব ডিসিজ আছে সেগুলোকে থেকে নিজেকে রক্ষা করা, এগুলো তোমাদের সারা জীবনের চ্যালেঞ্জ, মনে রেখো। 2 নাম্বার, দ্বিতীয়পতি রবিদেব, মানে ফিক্সড অ্যাসেট যে দেয়, যদি জন্মছকে খারাপ থাকে তাহলে তো ব্যাস ওই আসবে যাবে, টাকা জমতে খুব কম চাইবে, অর্থাৎ জমার ভাগটা কমে যাবে। এবার এই বছরে রবিদেব রাহুর সঙ্গে একটা খারাপ সহাবস্থান করবেন, এটা একটা, আর শনির সঙ্গে একটা সহাবস্থান করবেন। ওই মার্চ থেকে এপ্রিল পর্যন্ত যদি তোমরা একটু মানে ফিক্সড অ্যাসেট, মানে ব্যাংকে থাকা টাকাটাকে যদি একটু ম্যানেজ করতে পারো বা খরচের লাগাম টানতে পারো, তাহলে কিছু টাকা জমবে। ওই 2 মাস ছাড়া জমবে। আত্মীয় স্বজন, তারপর হচ্ছে যে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক, তারপর হচ্ছে যে এই টাকা পয়সার ম্যানেজমেন্ট, এগুলো সব মোটামুটি এবছর মিডিয়ামভাবে যাবে। প্রথমে বলে রাখি, গুরুদেব তোমাদের থাকবেন একাদশে এপ্রিলের পর, এখন দশমে আছে, তারপরে এপ্রিলের পর একাদশে থাকবে। একাদশে গুরুদেব থাকা খুব ভালো লক্ষণ, ইনকাম দ্বিগুণ বাড়বে। দ্বিতীয়, শনিদেব অষ্টমে থাকবে। শনিদেব অষ্টমে থাকলে বিভিন্ন কাজে, বিশেষ করে কর্মে, ব্যবসায় ও দাম্পত্য জীবনে বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে, পার করতেই হবে, নাহলে আরও বড় বাধা পাবে। তো ভয় না পেয়ে এগিয়ে যাও। যে সমস্ত কাজে বাধা আসবে, শনির দ্বারা তৈরি করা বাধা যদি ইগনোর করো, ও এমন বাধা এবার দেবে, পরের বারে আবার এমন বাধা দেবে যে ওইটাকে পার করতে আজীবনকাল লেগে যাবে। সুতরাং কোনো কাজে গড়িমসি চলবে না, আজ করছি কাল করছি করা চলবে না। রাহু আছেন নবমে। রাহু নবমে থাকলে কি হবে, নবমে রাহু সারা বছর থাকবে, তাহলে গুরুর এবং পিতা এদের সঙ্গে সম্পর্কে একটু অবনতি ঘটতে পারে। তবে আমি বলবো যে ওদের আশীর্বাদ এবার নেওয়ার চেষ্টা করবে, ওদের সঙ্গে কোনো তর্ক বিতর্কে বা মতান্তরে যাবে না, যা বলছে শুনে নেবে, ব্যাস হ্যাঁ করছি করব, ব্যাস এরকম। তো নবম ভাব তীর্থস্থান, তীর্থ ভ্রমণ হতে পারে, একটু ভ্রমণও হতে পারে ছোটোখাটো। কেতু থাকবে তৃতীয়ভাবে, তার মানে আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, এরা এবার চাইবে একটু শত্রুতা করার, একটু মানে বাধা দেওয়ার, তবে পারবে না, কারণ কেতু থাকবে চিত্রা নক্ষত্রে, মঙ্গলদেবের নক্ষত্রে বেশিরভাগ সময়। তাহলে ওখানে ওরা চেষ্টা করবে, কিন্তু ওই চেষ্টা করাই সার হবে, সফল হবে না, তাই চিন্তা করার কিছু নেই। এবার আসি আবার তৃতীয়ভাবেই চলে যাচ্ছি। তৃতীয়ভাবে কেতু তোমাদের শত্রু দমন করতে সাহায্য করবে,
সবার ফেভার পাবে, ক্রেডিট পাবে। আমি বড় গ্রহগুলো কথা বললাম, গুরুদেব, শনিদেব, রাহু এবং কেতু, এই 4টে বড় গ্রহ তোমাদের সারা বছর ওই যে জায়গায় এখন আছে তারা সারা বছর থাকবে। কুম্ভতে শনি, মানে অষ্টম শনি হয়ে গেল। অষ্টম শনি কণ্টক শনি, ভালো নয়, এটা ভালো ফল দেবে না। বাধা কোথায় দেবে? দাম্পত্য জীবনে, ব্যবসায় এবং কর্মে। রাহু নবমে, বাধা কে দেবে? পিতা, গুরু। বাধা না দিক, অন্তত একটুখানি ওদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা ঘটাবে। গুরুদেব একাদশে, অর্থকারক গ্রহ একাদশে থাকাটা ভালো, মানে ইনকামভাবে থাকা খুব ভালো, ইনকাম বেশি হবে এবছর। আরেকটা কথা, ইনকামের জন্য এবছর অনেকটা গুরুদেবের কারণে ফিক্সড অ্যাসেট একটু বৃদ্ধি পাবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর কেতুদেব, কেতু তৃতীয় থাকা মানে হলো শত্রু, গুপ্ত শত্রু থাকবে, ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তারা বিশেষ কিছু করে উঠতে পারবে না। এবার আসছি চতুর্থপতি কথায়। শুক্রদেব তোমাদের, শুক্রদেব যখন রাহুর সঙ্গে আসবে একটু মাথায় রেখো যে যেন পারিবারিক শান্তি তখন বিঘ্নিত না হয়। শনির সঙ্গে যখন আসবে তখন যেন মায়ের শরীর নিয়ে একটু সাবধান থেকো, বা নিজের পা বা হাড়ের ওপর বা শরীরের ওপর যত্ন নিও। শুক্র স্ত্রীকারক, তাই দাম্পত্য জীবনের কোনো অশান্তি না যেন হয় সেই ব্যাপারে একটু নজর রেখো। তো তারপর বাকি সময়টা খুব একটা, বাকি সময়টা মানে বছরের বাকি সময়গুলো অত চিন্তার কোনো কারণ নেই। পঞ্চমপতি মঙ্গলদেব, মঙ্গলদেব রাহুর সঙ্গে যখন যাবে তখন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থেকো। আর মানে দশমপতি যেহেতু মঙ্গলদেব, তিনি রাহুর সঙ্গে থাকলে কর্মচ্যুতি হতে পারে, এটা মনে রেখো। অঙ্গার দোষ তৈরি করবেন তো, তাই মানে কর্মচ্যুতি হতে পারে। এবার আসছি, এমনিতেই পঞ্চমপতি যদি মঙ্গলদেব, তো প্রেম তিনি দেখেন রাহুর সঙ্গে যখন গোচর করবেন অনেকের জীবনে প্রেম আসবে, আবার ভেঙেও যাবে। তোমরা বলবে দুটো কথা কেন বলছো? দুটো কথা আমি বলছি না, দুটো কথা মধ্যে যে কোনো একটা হবে তোমাদের জন্মছকের ওপর ডিপেন্ড করে, সেটাই বলছি। আমি বলি না বলি, আবার একটা কথা বলে রাখি, কথা প্রসঙ্গে বলছি যে একটা বছরে ভালোও হয় মন্দও হয়, সুতরাং ভয়ের কিছু নেই। ভালো না মন্দ কোনটা মানে বেশি হবে সেটা তোমার নিজের জন্মছকের উপর ডিপেন্ড করবে, তাই দুটোই হবে। আমার মানে দায়িত্ব হলো বা কর্তব্য হলো দুটোকেই বলে দেওয়া। প্রেম আসবে, যারা এতদিন প্রেম করোনি তাদের জীবনে প্রেম আসবে, যারা প্রেম করেছো তাদের প্রেম যেতে পারে যদি তোমার কর্ম ভুল থাকে, ব্যাস এটাই হলো ব্যাপার। এবার আসছি ষষ্ঠপতি গুরুদেব। ষষ্ঠপতি গুরুদেব বলছে আমি আছি আয় ভাবে, তার মানে আয় করাবো, আয় এমন করাবো, কিছু সঞ্চয় করাবো, লোন শোধ করাবো, ধার শোধ করাবো, শত্রুদেরকে কন্ট্রোলে রাখবো, আর রোগ থেকে মুক্তি দেব। দারুণ একটা সময় আসছে, ষষ্ঠভাবে সময়টা ভালো। এবার সপ্তম আর অষ্টমপতি শনিদেব, ওই তো বললাম। এবার দাম্পত্য জীবনের ব্যবসায় একটু সামান্য খটোমটো সময় দেখতে হবে। নবমপতি গুরুদেব, তিনি আছেন একাদশে। ভাগ্য থেকে কিছু ইনকাম জুটবে। রাহু অনিশ্চয়তার গ্রহ, ওখানে বসে আছে, মানে আপ ডাউন দুটোই দেখতে হতে পারে। আপ মানে ভাগ্যে উন্নতিও হতে পারে, অবনতিও হতে পারে। রাহু এবং গুরুদেব এই দুজনের পজিশন জন্মছকে কেমন তার উপর ডিপেন্ড করবে এটা উঠবে না নামবে ভাগ্যটা, এটা মনে রেখো। দশমপতি মঙ্গলদেবের কথাই বারবার বললাম, রাহুর সঙ্গে যখন সংযোগ করবে তখন অঙ্গার যোগ তৈরি করবে এবং তখন কর্মচ্যুতি ঘটতে পারে এবং কর্মের জগতে একটা আপ ডাউন মানে চ্যালেঞ্জ বেশ ভালো রকমের আসবে, তাই ওই জায়গায় সাবধান থেকো। একাদশপতি শুক্রদেব তোমাদের একাদশপতি এবং চতুর্থপতি, আয় ইনকাম ভালোই হবে, আর তাতে পারিবারিক শান্তি এবং মানসিক শান্তি বেশ ভালো থাকবে। দ্বাদশপতি বুধদেব, দ্বাদশপতি বুধদেব তিনি যখন রাহুর সঙ্গে গোচর করবেন মীন রাশিতে, তখন একটু টাকা পয়সা বেশ ভালো রকম খরচা হবে।
আর যদি কখনো সেই সময় উল্টো পাল্টা ইনভেস্ট করো, শনি ওখানে আছে, দারুণ শাস্তি দেবে। যদি সিদ্ধান্ত নিতে ভুল হয় ভাই, ছাড়ার নাই। তাই খুব সাবধান, ওই সময় কোনো বড় ইনভেস্ট করবে না, কোনো রিস্ক নেবে না, গ্যাম্বলিং করবে না। টাকা পয়সার বিষয়ে খুব সাবধান থাকবে। কখন? ওই এপ্রিল মে মাস, জুন মাস, ওই রকম সময় খুব সাবধান। ওই সময়টা সবাইকে বলে রাখছি বারবার, আগের বছর যেমন ছিল এবছরও তেমন হবে। ওই এপ্রিল মে, মার্চ এপ্রিল মে, এই 3টে মাস সবার জন্য বলছি, খুব সাবধান থাকবে, যে কোনো বিষয়ে সাবধান থাকবে। সর্বক্ষেত্রে সিদ্ধান্ত নেবার আগে সবার পরামর্শ নেবে, ছোট বড়, জ্ঞানী গুণী সবার পরামর্শ নেবে। কর্কট লগ্নের জীবনটাই ওই রকম, গ্যাম্বলিং, লাইফটাই গ্যাম্বলিং। হলে ভালো, না হলে গেল। আবার শনি অষ্টমে আছে, নবমে রাহু আছে। এই বছরটা মিডিয়ামের থেকেও খারাপ হবে, এটা হলো সত্য কথা। এখন আমি এগুলো কী বলবো, বলতে চাই না, বললেই বলবে খালি ডিসকারেজ করছে দাদা, ভালো কিছু বলছে না, ভিডিও দেখবো না, তাই বলতে চাই না, কি বলবো। যাই হোক, মোটামুটি সাবধানে থেকো, এটা আমার বলার কর্তব্য, এই হচ্ছে ব্যাপার। তো বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, মিডিয়াম বছর এবার। ব্যাস, এবারে আমি সব ভাব বিচার করেছি, বড় গ্রহগুলোর কথা বললাম, কর্কট রাশির কথা বা লগ্নের কথা বললাম। কর্কট লগ্নের লোকেরা কি বলবো, স্বয়ং ভোলেনাথ, মহাসাগরের অধিকারী, মহান হৃদয়ের অধিকারী। তাতে ঠকে, হারায়, কষ্ট পায়। ব্যাস, মহান হলে তো সবাইকেই জায়গা দিতে হবে, ব্যাস সবাইকেই নিয়ে পুষতে হবে। পুষ্যা নক্ষত্র হলে সবাইকে পুষতে হবে, সবার জন্য করতে হবে, ওই হয়ে গেল, তখন কষ্ট পেতে হবে, এই ব্যাপার। তো প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো তোমরা, স্বপ্ন দেখো বেশি, মানে বাস্তবের মাটিতে পা রেখে চলার চেষ্টা করো, কষ্ট কম পাবে। এবারে রেমেডি কথা বলবো, বা এদের কিছু কর্কট লগ্নের লোকেদের না, যদি কর্কট লগ্ন হয় তাহলে বলবো লাল কালার, গোলাপি, হলুদ, মানে ওই যে গেরুয়া, এই সমস্ত কালারগুলো তোমাদের লাকি। ফেভারিট সংখ্যা, মানে লাকি সংখ্যা, সেটা হলো 1, 2, 3 এবং 9। লাকি ডে রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি। লাকি মাস কোনগুলো? চন্দ্রের জন্য সবথেকে শুভ মাস কোনটা? চন্দ্রের জন্য এমনিতে কোনো শুভ মাস খুব একটা নেই, তবে আমি মনে করি ফাল্গুন মাসটা, যদি মনে হয় তোমরা পরখ করে দেখতে পারো। আচ্ছা, এবারে চলে আসছি, এই যে রত্নের কথা বললাম, পোকরাজ, মুক্ত, লালপলা আর চুনি, এই 4টে রত্ন। রুদ্রাক্ষ সবসময় 7মুখী আর 1মুখী হলো বীজমন্ত্র। যদি কখনো কর্কট লগ্নের মানুষ হও তাহলে অবশ্যই বীজমন্ত্র বলতে নেই, তবে কবচ বলবো, দক্ষিণাকালীর কবচ পাঠ করতে হয়, এটা মনে রেখো। দক্ষিণাকালীকে যত পুজো করবে সে তোমাদের ইষ্টদেবী। তোমরা দেখতে থাকবে, ফিল করবে যে আমাদের দুরবস্থা দিনকে দিন একটু কমছে। কি করে কমবে? ওই একটা উপায়, দক্ষিণাকালীর স্তব পাঠ করবে। স্তব পাওয়া যায় ইন্টারনেটে, সবই অ্যাভেলেবেল এখন, ডাউনলোড করো, পড়ো, মায়ের শরণাপন্ন হও, মাকে কমপ্লিট সমর্পণ করে দাও। মহাকালের জাতক তোমরা, তোমাদেরকে মা বাঁচাবে না তো কে বাঁচাবে? ঠিক উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইটুকু থাক, নমস্কার।